রাকিব হাসানের সাথে বিয়ে হয় ২০১১ সালে। পরবর্তীতে তাদের একটা কন্যা সন্তান হয় এবং যখন আমরা মামলাটা দায়ের করি ২০২১ সালে, ২১ সালের ১৪ই ফেব্রুয়ারি হঠাৎ রাকিব হাসান দেখতে পায় যে নাসির হোসেনের সাথে তার ওয়াইফের বিয়ের ছবি, ভিডিও এগুলো প্রকাশিত হয়েছে। পরবর্তীতে সে মানসিকভাবে ভেঙে পড়ে এবং ১ সপ্তাহ পরে সম্ভবত আমার কাছে কেসটা আসে এবং তারপরে আমি কিছুদিন ২ দিন বা ৩ দিন ড্রাফটিং এর সময় লাগে এবং মোট ১০ দিন পরে, ঠিক বিয়ের ১০ দিন পরে মামলাটা হয়, দায়ের করা হয়। তো তারপরে যেটা হয় যে মামলাটা ১ম এ কোর্ট একটা ইনভেস্টিগেশন এর জন্য পিবিআই কে দেয় যে আদৌ এই বিষয়ে সত্যতা আছে কিনা এটা দেখার জন্য। তো পিবিআই এর কাছে মামলাটা যখন ট্রান্সফারড হয় তখনও আসলে আ আমার যে ক্লায়েন্ট উনিও বলছিলেন যে আসলে টাকা না থাকলে তো ওইভাবে আসলে কোনো কিছু হয় না বাংলাদেশে। এটা আরকি উনার আশঙ্কা ছিল সবসময়। কিন্তু পিবিআই ইনভেস্টিগেশন করে। দীর্ঘ ৬ মাস এই বিষয়টা নিয়ে ইনভেস্টিগেশন করে। তো ইনভেস্টিগেশনে পিবিআই সবকিছুই আনে। পিবিআই এর তদন্তকারী কর্মকর্তা ছিলেন মোহাম্মদ মিজানুর রহমান। উনি তদন্ত রিপোর্টে একদম ক্লিয়ারলি সবকিছু সাক্ষ্য প্রমাণ সহ আনেন এবং এটা প্রাথমিকভাবে প্রমাণিত হয় যে ডিভোর্স না দিয়ে বিয়ে করেছি এবং এই মামলাটার তদন্ত চলাকালীন সময়ে তারা কিছু ডকুমেন্ট দেখায় যে আমি আসলে ডিভোর্স দিয়ে দিয়েছি। ওকে। ১ নম্বর আসামি মানে তামিমা রাকিবকে ডিভোর্স দিয়ে বিয়ে করেছি বলে তারা দাবি করে। সপক্ষে তারা কিছু ডকুমেন্ট দেয় পিবিআই কে। যে আমি ১৬ সালে ডিভোর্স দিয়েছি, ২১ সালে তো আমি বিয়ে করতেই পারি। তো অবভিয়াসলি কেউ যদি সঠিকভাবে ডিভোর্স দেয়, সে আসলে ডিভোর্সের কার্যকর হওয়ার ৩ মাস পরেই বিয়ে করতে পারে। সেটার জন্য ৫ বছর অপেক্ষা করারও কিছু নাই। তো ওই ডকুমেন্টগুলো পিবিআই তদন্ত করে ডকুমেন্টের সত্যতা নিয়ে এবং এই যে ডাক রসিদ অন্যান্য জিনিসগুলো দেয় এগুলোতে বাংলাদেশ ডাক বিভাগে পাঠায় মতামতের জন্য যেগুলো কি সঠিক কিনা। পরবর্তীতে দেখা যায় যে এই মামলায় যে ডকুমেন্টগুলো দেওয়া হচ্ছে এগুলো সব জালিয়াতির মাধ্যমে তৈরি করা হয়েছে। মূলত কেসটা ফাইল করার পরে তারা এই কেসটা থেকে বাঁচার জন্য তারা কিছু ডকুমেন্ট তৈরি করে। তখন পিবিআই এটা স্পষ্ট তার তদন্ত রিপোর্টে দেয় এবং সাথে ২টা ধারা দেয়, ৪৬৮ এবং ৪৭১। এই ২টা ধারার মূল বিষয় হচ্ছে জাল কাগজ তৈরি করা এবং জাল কাগজকে সত্য বলে দাবি করা। এবং এই ২টা ধারা কিন্তু আমাদের মামলাতে প্রথমে ছিল না। আমাদের মামলা ক্লিয়ার কেস ছিল যে ডিভোর্স না দিয়ে বিবাহ করা এবং ব্যভিচারের অভিযোগ। এই বিষয়ে ২টা ছিল মূলত আমাদের। কিন্তু পরবর্তীতে তাদের জাল ডকুমেন্টে তারা নিজেরাই ধরা পড়ে এবং পিবিআই ওই ৪৬৮ এবং ৭১ ধারার অভিযোগ সেগুলো সহ, ওই ডকুমেন্ট সহ এবং সেগুলো রিপোর্ট সহ দেয়। এবার আসি আমি এভিডেন্সের কথা যেগুলো বলছিলাম। এই মামলাটা যাওয়ার পরে আমলে নেয়। এই মামলাটায় একটা প্রশ্ন করতে চাই, এই যে জাল এভিডেন্স যেটা তৈরি করে কোর্টে দেওয়া, সেটা কি পরবর্তীতে ওনারা স্বীকার করেছিলেন শেষ পর্যন্ত? তারা ওই ডকুমেন্টগুলো স্বীকার করেছে তাদের ডকুমেন্ট হিসেবে। সেগুলো তৈরি করা স্বীকার করেনি, বলেছেন এইগুলোই সঠিক। আচ্ছা, পিবিআই ভুল বলেছে, এটা হচ্ছে তাদের বক্তব্য। এখন যেটা হয়েছে যে যখন এই মামলাটা যায় আমলে নেয় এবং এই মামলাটা ৫ বছর ধরে পেন্ডিং থাকার অন্যতম কারণ হচ্ছে তারা এই যে চার্জ গঠন এবং অন্যান্য আদেশকে চ্যালেঞ্জ করে বারবার করে তারা উচ্চ আদালতে যায়, কিন্তু বারবার করেই তাদের রিভিশনের অর্ডার আসে যে তাদেরকে নিম্ন আদালতে মামলা প্রমাণ করতে হবে। এবং পরবর্তীতে ২০২৩ সাল থেকে আমাদের সাক্ষ্য শুরু হয়। সাক্ষ্য গ্রহণ যখন শুরু হয় প্রথমে বাদী হিসেবে রাকিব হাসান সাক্ষ্য দেয় এবং তাদের মেয়ে, দুইজনেরই মেয়ে তুবাও সাক্ষী দেয় যে সে আসলে কি দেখেছে। আদালতে মায়ের বিরুদ্ধে সাক্ষী দেয় এবং আরো কিছু সরকারি সাক্ষী দেয়, যেমন ডাক বিভাগের যে প্রশ্নগুলো, ওই যে ডকুমেন্টগুলোর, সেখানে যে ডেপুটি জেনারেল এই ডাক বিভাগে তিনি এসে সাক্ষ্য দেয় যে এই কাগজগুলো আসলে ডাক বিভাগেরই না, কেন প্রত্যেকটা ডাক রসিদে যে নাম্বারগুলো থাকে সেই নাম্বারগুলো আসলে কোন পোস্ট অফিস থেকে বের হচ্ছে কি হচ্ছে এদের কাছে একটা লিস্ট থাকে এবং সেখানকার যে সিগনেচার বা অন্যান্য বিষয় তারা, অর্থাৎ তদন্তকারী কর্মকর্তা সঠিক বা ব্যাঠিক বললে তো হবে না, যেই কাগজগুলো যার, অর্থাৎ বাংলাদেশ ডাক বিভাগের কাগজ তো তাদেরকেই কনফার্ম করতে হবে যে এটা আমাদের কাগজ। তারা দেখায় যে এই কাগজগুলো আমাদের না এবং তারা দাবি করে যে এই ডাক রসিদগুলোর মাধ্যমে তারা চেয়ারম্যানকে এবং রাকিবকে ডিভোর্সের নোটিশ পাঠিয়েছে, অথচ রাকিব হাসান পায়নি। পরবর্তীতে দুইজন চেয়ারম্যান এসে সাক্ষ্য দেয় যে তারা তো পায়নি এবং যে রেজিস্টার খাতাটা, অর্থাৎ একটা
উপজেলা চেয়ারম্যানের অফিসে যখন কোনো বা মেয়রের অফিসে যখন কোনো কাগজ যায় তখন রিসিভ করে একটা ইয়াতে দেওয়া হয়, রিসিভের করা হয়। কেন তারা কোনো ধরনের রিসিভ করার কোনো ডকুমেন্টও দেখাতে পারেনি, এবং একটা রেজিস্টার খাতায় এন্ট্রি হয় যে এই বিষয়ে চিঠি পাওয়া গেল। তখন একটা আরবিট্রেশন কাউন্সিল গঠন হয়, যে দুই পক্ষকে ডাকে, যদি মিলানো সম্ভব হয় মিলায়, না তো না। কিন্তু এরকম কোনো আরবিট্রেশন কাউন্সিলও গঠন হয়নি, এরকম কোনো অর্ডারও হয়নি। এবং তামিমা সুলতানা জেরায় স্বীকার করেছেন যে উনি বলছেন যে উনি রাকিব হাসান ছাড়া আর কাউকে চিঠি পাঠাননি, অর্থাৎ চেয়ারম্যানকে উনি পাঠাননি, সিটি কর্পোরেশনে পাঠাননি, এগুলি উনি জেরায় স্বীকার করছেন। তাহলে আপনি যদি চিঠি পাঠান একটা আর ডাক রসিদ হয় দুইটা, এটা খুব ফিজিবল। এবং আরেকটা খুবই ইন্টারেস্টিং ঘটনা, তিনি যখন চিঠিটা পোস্ট করেছেন, মানে ওনার ডিভোর্সের নোটিসে যেই ঠিকানাটা লিখেছেন সেটা তার তৎকালীন মানে অর্থাৎ 16 সালে তাহলে যেখানে থাকতো সেই ঠিকানা হবে, নয়তো পার্মানেন্ট অ্যাড্রেস হবে। দুইটার একটা অ্যাড্রেসও না, উনি ওনার ভবিষ্যতে 7 মাস পরে যেই অ্যাড্রেসে থাকতেন, অর্থাৎ উনি সেখানে বসে ফিউচার দেখে ফেলেছেন, সেই ঠিকানা তিনি দিয়ে দিয়েছেন। এবং শুধু তাই নয়, তাদের যে তিনি যারা এটাও স্বীকার করেছেন তার তৎকালীন পাসপোর্ট যেটা 2018 সালে যেটা এক্সপায়ার হয়, 18 সালে যখন ধরে নিলাম যে উনি 16 সালে ডিভোর্স দিয়েছেন, চেঞ্জেস আনেননি, 18 সাল পর্যন্ত হয়তো অলসতাবশত রেখে দিয়েছেন। 18 সালে যেটা আবার পাসপোর্ট করছেন, এবং চাকরির যত রকম ডকুমেন্ট আছে সবগুলোতে তারা দুইজনই হাজবেন্ড ওয়াইফ হিসেবে ছিল। হাজবেন্ড ওয়াইফ হিসেবে তারা যেই বাসায় ভাড়া ছিল তার বাড়িওয়ালা এসেছে, হাজবেন্ড ওয়াইফ হিসেবে তারা যেই হোটেলে ছিল অর্থাৎ লা মেরিডিয়ানে তার পরিচালক এসে সাক্ষ্য দিয়েছে, এবং তাদের যে থাকার যে ডকুমেন্টস গুলো সেগুলো দিয়েছে। এই সবগুলো সাক্ষ্য প্রমাণ এবং ছবি বিভিন্ন সময়ের, অর্থাৎ 16 সালে ডিভোর্স দাবি করলেও 18, 19, 20 সালেও যে তারা হাজবেন্ড ওয়াইফ হিসেবে ছবি এবং বিভিন্ন জায়গায় যা তুলেছেন সেগুলো আমরা আদালতে দাখিল করেছি।